অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রশাসনকে যে জামাতিকরণ করা হয়েছিল সেই সেটআপটা স্বাভাবিকভাবে বিএনপি রদবদল করবেই। দেখেন উত্তরের যিনি প্রশাসক ছিলেন, ওনার প্রশ্ন যদি বলি, ওই জামাতিকরণ প্রশাসনের কারণে কি জামাত বেশি ভোট পেয়েছে? আমি আমার মতো শেষ করি তারপরে বলবো আপনার উত্তর। উত্তরের যিনি প্রশাসক ছিলেন এজাজ, তিনি ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতা, মানে এনসিপির নেতা। আপনি তো জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তিনি ছিলেন এবি পার্টির নেতা, মানে 11 দলীয় যে জোট হলো সেই এবি পার্টি তো ওই জোটের অংশ। দক্ষিণে এনসিপির একজন নেতাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটি নিয়ে গ্যাঞ্জাম শুরু হলো। সরকারে এনসিপির 3 জন উপদেষ্টা ছিল, বিভিন্ন দপ্তরে এনসিপির ছাত্র উপদেষ্টা ছিল না? বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত শিবিরের পরামর্শে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন দলের পরামর্শ নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত করেন, জামাত এবং শিবিরের পরামর্শ নিয়োগ দেওয়া হয়েছিল। আমি তো আগেই বললাম যে প্রশাসনকে জামাতিকরণ করা হয়েছিল। এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তখন এই প্রশাসনিক সেটআপটা জামাতের মতন করে তৈরি করা হলো এনসিপির সহযোগিতায়। আমি কিন্তু আমার অনেকগুলো টকশোতে, আপনার সাথে তো অনেকগুলো টকশোতে ছিলাম, আমি কিন্তু বলেছি যে এই এনসিপিকে ব্যবহার করে পুরো প্রশাসন এবং বিভিন্ন দপ্তর, সেক্টর, বিশ্ববিদ্যালয়, সেখানে আসলে জামাতিকরণ করা হচ্ছে, যার প্রমাণ আপনি পেয়েছেন, ভবিষ্যতে আরও পাবেন। আর আমার কথা হলো, আমার প্রশ্ন হলো দর্শকদের কাছে, আপনার কাছে, ভাইয়ের কাছে, যে বিএনপি কি আসলে এই জামাতি প্রশাসন দিয়ে দেশ চালাবে? পারবে চালাইতে? নির্বাচনের সময় যে ঘটনাগুলো ঘটেছে, যেহেতু যদিও বলা হয় লটারি করে সব জায়গায় বসানো হয়েছে, ওসি, ইউনো, ডিসি, এগুলো বলা হয়, এসপি, কিন্তু এর মধ্যেও কিছু মেকানিজম থাকে। সেই মেকানিজম হলো যে বিভিন্ন জায়গায় এই যে 70টা আসন তারা পেল, কিভাবে পেল? কারণ প্রশাসনে ব্যাপকভাবে জামাতিকরণ করা হয়েছিল। এখন বিএনপি তারা ক্ষমতায় গেছে, তারা তো এই প্রশাসন রাখলে দেশ চালাতে পারবে না। জামাত শিবিরকে আসলে বিএনপিকে সহযোগিতা করছে, তার নমুনা কি আপনি পেয়েছেন? বিএনপি শপথ নেবে, সেই শপথ নেওয়ার আগের দিন কি করলো তারা? 11 দলীয় জোট তারা ধর্ষণের প্রতিবাদে, চাঁদাবাজির প্রতিবাদে, হামলার প্রতিবাদে মিছিল করলো, সড়ক অবরোধ করলো, করেছে না? আন্দোলন সংগ্রাম তো করেছে। দেখেন ধর্ষণটা কোথায় হয়েছে? হাতিয়ায় যে ঘটনা ঘটলো, সেই ঘটনা তো সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, ওই নারীর উপরে হামলা হয়েছে, এতটুকু সত্য। ধর্ষণ হয়েছে এখনো কেউ বলে নাই। পুলিশের পক্ষ থেকে বা মেডিকেল রিপোর্ট, ডাক্তাররা যে কথা বলছে যে সেখানে ওই নারীর উপরে হামলা হয়েছে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কিন্তু আপনি কি করলেন? আপনি শপথ নেওয়ার আগের দিন যাতে শপথটা না নিতে পারে একটা কেওয়াজ সৃষ্টি করলেন। তো আপনি বলেন এই জামাত শিবিরের যারা বিভিন্ন জায়গায় আছে বা এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে বসিয়ে রেখে বিএনপি কি আদৌ দেশ চালাতে পারবে? সুতরাং এইটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আপনি দেখেন আমেরিকাতে, দেখেন ডোনাল্ড ট্রাম্প, তিনি ক্ষমতায় আসার পরে আমাদের এম্বাসিগুলোর দিকে তাকান, যখন বিভিন্ন দেশে যখন ক্ষমতার পালাবদল হয়, অ্যাম্বাসেডার যারা থাকে তাদেরকে রাখা হয় নাকি পরিবর্তন করা হয়? বলেন। তাহলে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি কি এই যারা বিভিন্ন দূতাবাসে আছে, পৃথিবীর বিভিন্ন দূতাবাসে আছে, তাদেরকে রেখে দিবে? পরিবর্তন করবে না? এই পরিবর্তন খুব স্বাভাবিক প্রক্রিয়া। যদি ভবিষ্যতে জামাত ক্ষমতায় যায়, জামাত একই কাজ করবে, এবং এটা পৃথিবীতে একটা রেওয়াজ, এটা কিন্তু লিখিত না, অলিখিত একটা রেওয়াজ, এবং এইটা হয়ে থাকে, এটা আপনাকে মানতে হবে। এখন সমস্যা হলো যে ফেসবুকে এক ধরনের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে ভালো লোককে সরিয়ে দেওয়া হয়েছে। ভালো লোক নাকি দলীয় লোক? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তিনি তো দলীয় লোক, তো স্বাভাবিকভাবে তাকে তো বিএনপি রাখবে না, এবং তিনি এবি পার্টির নেতা, আর এবি পার্টি জামাতের সাথে অন্তর্ভুক্ত, একসাথে নির্বাচন করেছে, এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটেছে। সুতরাং এইটাকে আপনি দলীয়করণ না বলে বলেন যে এটা আসলে স্বাভাবিক একটি প্রক্রিয়া, এটা সবসময় থাকবে। জামাত ক্ষমতায় এসে বিএনপির একজনকেও রাখবে না, বরং বিএনপি ক্ষমতায় আছে না, বিএনপি হয়তো উচ্চ পর্যায়ে রদবদল করছে, কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য সেটআপ যেখানে আছে এইটা পরিবর্তন করছে না। বিএনপি অন্তত আস্থা রাখেন, বিএনপি অন্তত এই কাজটুকু করবে না যেটা অতীতে হয়েছে। যদি জামাত এবার ক্ষমতায় আসতো, জামাত ক্ষমতায় এসে বিএনপি নাম গন্ধ রাখতো না, বিএনপি করেছে, ছাত্রদল করেছে, এরকম কাউকে প্রশাসনের কোথাও রাখতো না, কিন্তু বিএনপি রাখবে।
ছাত্র শিবির করেছে, তারপরে বিএনপি তাকে চাকরিচ্যুত করবে, এই ধরনের ঘটনা ঘটেনি, ঘটবেও না। কিন্তু এই জায়গাগুলোতে যদি বিএনপি, বিএনপির আমলে আরো বেশি চাকরি পেয়েছিল শিবিরের। হ্যাঁ শিবির পেয়েছে না, তাদেরকে কি বিএনপি সরিয়ে দিবে? এই ধরনের ঘটনা কি এখনো ঘটেছে? ভবিষ্যতেও ঘটবে না। বিএনপির উপরে, প্রধানমন্ত্রীর উপরে আপনারা আস্থা রাখতে পারেন, কিন্তু সেই আস্থাটা যাতে সৃষ্টি না হয় সেজন্য সব থেকে বেশি বিরোধিতা করছে হচ্ছে জামাত। আমরা বলছি না জামাতের সাথে আপনি এমন কিছু করেন যাতে করে বৈষম্য হয়। হ্যাঁ, জামাতের মতো রাজনীতি করছে, বিএনপি তার রাজনীতি করবে না। বিএনপি কি ক্ষমতায় গেছে আপনার প্রশাসনকে জামাতিকরণ করার জন্য? আমি একটা কথাই জানতে চাই, শুধু চাকরির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে দলীয় নেতাকর্মী প্রাধান্য পাবে না, এটা কি আপনি বলতে পারেন? তো না, অবশ্যই জি, কোনো বৈষম্য থাকবে না। চাকরির ক্ষেত্রে যার মেধা আছে সেই চাকরি পাবে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমলে প্রশাসনকে মোটামুটি 80% জামাতিকরণ করা হয়েছিল, তো সেই সেট আপ রেখে তো বিএনপি গভর্নমেন্ট চালাতে পারে না। সুতরাং বিসিএস পরীক্ষা হবে, শিবির কেউ করতো, পরীক্ষা দিবে, সে চাকরি পাবে। মেধাবীরা অবশ্যই, এটা বিএনপির একটা এজেন্ডা। বিএনপি কখনোই মেধাবী কাউকে সরিয়ে দিবে না। শিবিরের অনেক নেতারা এখন পুলিশের বড় বড় কর্মকর্তা হিসেবে আছে, বিএনপি সরাই দিচ্ছে না, দিবেও না, চাকরিচ্যুতও করবে না, যেটা আওয়ামী লীগের সময় হয়েছে। সুতরাং এই বিএনপির উপরে আস্থা রাখতে পারে। কিন্তু জামাত শিবির এমন ফেসবুকে এমন কিছু মানে কর্মযোগ্য তারা করছে, মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় এসে চাঁদাবাজি বেড়ে গেছে। আপনি দেখেন একটা চাঁদাবাজি প্রশ্ন নিয়ে আমি আসি, শেষ করি। একটা চাঁদাবাজি প্রশ্ন নিয়ে আমি আসি, চাঁদাবাজি না, একটা শেষ যেহেতু প্রসঙ্গ আনছি শেষ করি। একটা ঘটনা আমি দেখলাম যে ট্রাক চালককে মারছে জামাত শিবির, এটাকে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিল যে চাঁদা দিচ্ছেন এই জন্য ট্রাক চালককে মারছে। কিন্তু ঘটনা কি, সিএনজিতে ট্রাক মেরে দিচ্ছে, সেই সিএনজি চালক উঠে গিয়ে ট্রাক চালককে মারছে। এরপরে আপনি দেখেন যে সম্ভবত আপনার যাত্রাবাড়িতে যে ঘটনা ঘটলো, সেখানে লেগুনা স্ট্যান্ডে দাঁড়ানো নিয়ে এক ধরনের সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, যেটা পুলিশ বলল, সেটা বলা হলো যে বিএনপি চাঁদাবাজি করে ওকে, মানে চাঁদা দেয়নি এজন্য বিএনপি মেরে ফেলিয়েছে। তো ঘটনাগুলো ফেসবুকে এইভাবে এই জামাত শিবির ছড়িয়ে দিচ্ছে। বিশ্বাস করে না, পত্রিকা তো নিউজ আছে, পত্রিকায় তো কিছু ঘটনা তো ঘটে। আপনি দেখেন এই যে দেশ বাংলাদেশকে আপনি কল্পনা করেন, এই যে বিএনপি যারা করে, আওয়ামী লীগ যারা করে, জামাত শিবির যারা করে, সবাই কি বাংলাদেশের নাগরিক না? অবশ্যই। আচ্ছা আমাকে বলেন তো, এই দেশের নাগরিক সবাই ভালো হয়ে গেছে? সুতরাং খারাপ মানুষ যেমনি বিএনপিতে আছে, ভালো মানুষও আছে। আর জামাতের সবাই কি ফেরেস্তা? ভোটের আগের দিন রাতে জামাতের নেতারা টাকার ব্যাগশ ধরা হয়েছে না, তাদেরকে গ্রেপ্তার হয়েছে না? এই যে জামাতের আপনি এতগুলো আসন দেখছেন, এটা কি জনপ্রিয়তা? যেটা ভাই বললেন যাতে ভোট কিভাবে বাড়লো, আরে ভোট বেড়েছে কিভাবে? গ্রামগঞ্জে যারা মানুষ লেখাপড়া জানে না, অনেক সময় অসচেতন, তাদের ভোটটা কেন হয়েছে? জামাত শিবির জান্নাতের টিকিট বিক্রি করার নামে মূলত কাঁচা টাকা বিতরণ করেছে। অভ্যুত্থানের পরে প্রশাসনকে জামাতিকরণ করে তারা তালিমের নামে এইভাবে বুঝিয়েছে যে মানে দেখো বিএনপি চাঁদাবাজি করছে, গুম করছে, খুন করছে, অন্যায় করছে, অপরাধ করছে। অন্যায় করা আর অন্যায়কে সমর্থন করা এটা সমান ধরনের অপরাধ। শেষ করি কথাটা। সুতরাং তুমি যদি এই অন্যায়কারীকে সমর্থন করো, ভোট দাও, তুমি যাবা জাহান্নামে। শেষ করে একটু শোনে নাই, কোথায় শোনে নাই? এরপরে আপনার দেখেন, এরপরে দেখেন যে এই যে জামাত দেখো এত এত ভালো কাজ করছে, মানুষকে বৃত্তি দিচ্ছে, এই করছে সেই করছে, মানুষকে সহযোগিতা করছে। সুতরাং এই ভালো কাজকে তুমি সমর্থন করলে তুমি জান্নাতে যাবা। এইভাবে মানুষের মগজ ধুলাই করা হয়েছে গ্রামগঞ্জ। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি তো গ্রামের ছেলে, আমি তো দেখছি। এবং আমি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করেছি, সেখানে একই কাজ করা হয়েছে। জামাত শিবির যে এতগুলো আসন পেয়েছে, এটা জনপ্রিয়তা না, এটা টাকা দিয়ে এই জনপ্রিয়তা তারা ক্রয় করেছে, ভোট ক্রয় করেছে। এটা কোনো জনপ্রিয়তা না। এই যে ভোট ব্যাংক ভাই বললো বেড়েছে কিভাবে 4% থেকে বা 15% থেকে আপনার 30% হলো, এই 30% হচ্ছে যে টাকা আপনি কি পরিমাণ বাড়িয়েছেন। আগে যদি আপনি 1 কোটি টাকা নির্বাচনে খরচ করতেন, এইবার খরচ করেছেন আপনি 50 কোটি টাকা, তো পার্সেন্টেজ টাকার বেড়েছে, এই টাকার বিনিময়ে জনপ্রিয়তা বেড়েছে। ধন্যবাদ।